5ই মার্চ 2026 যখন সারা বাংলা ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই দিল্লির রাজপথ থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর খবর। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিন্তু কেন? 3.5 বছর রাজভবনে কাটানোর পর ডক্টর আনন্দ বোস কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন, নাকি 2026-এর বড় লড়াইয়ের আগে বিজেপি হাইকমান্ডের নতুন কোনো দাবার চাল? নেক্সট রাজ্যপাল হিসেবে মমতা ব্যানার্জির মাথা ব্যথা বাড়াতে আসছেন আর.এন. রবি, যার পরিচিতিই হলো নির্বাচিত সরকারের সঙ্গে সংঘাত ক্রিয়েট করা। তবে কি তামিলনাড়ুর সেই আগুন এবার পশ্চিমবঙ্গেও জ্বলবে? 356 ধারা, যা কেবলমাত্র একটি সংখ্যা নয়, পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকারের ওপর ঝুলতে থাকা এক ভয়াল খাঁড়া। তবে কি 2026-এর নির্বাচন রাজভবন থেকে নিয়ন্ত্রিত হবে? মমতা ব্যানার্জির পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? ভোটের আগে বাংলার রাজনীতি এক রহস্যময় মোড়ে দাঁড়িয়ে। আমি আমার আগের ভিডিও সংখ্যালঘু ভোট কি ভাঙছে, সেখানে একটা হিন্টস দিয়েছিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি একটা ভয়ানক খেলা খেলছে, আর সেটা যদি এফেক্ট করে তাহলে ফল বিজেপির পক্ষেও যেতে পারে। 2022 সালের 17ই নভেম্বর ডক্টর আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন এবং 18ই নভেম্বর শপথ গ্রহণ করেন। কেরল ক্যাডারের 1977 ব্যাচের এই প্রাক্তন আইএএস আধিকারিক যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন রাজ্যের সাথে রাজভবনের সম্পর্ক ছিল চরম তিক্ত, মানে আদায় কাঁচকলাই আর কি। তার পূর্বসূরি জগদীপ ধনখড় এবং মমতা ব্যানার্জির সরকারের মধ্যে যে নিরন্তর সংঘাত চলছিল, আনন্দ বোস তা শুরুতে প্রশমিত করার চেষ্টা করেছিলেন। তবে 3.5 বছরের কার্যকাল নভেম্বরের 2022 থেকে 5ই মার্চ 2026 কেবল সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল জনমুখী কর্মসূচি এবং মাঝে মাঝে অত্যন্ত তিক্ত সাংবিধানিক লড়াইয়ের সংমিশ্রণ। ডক্টর আনন্দ বোস রাজভবনের প্রথাগত প্রোটোকল ভেঙে সরাসরি মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন। তাঁর আপনা ভারত, জাগতা বেঙ্গল প্রচারের মাধ্যমে তিনি সামাজিক ক্ষমতায়নের কথা বলেছিলেন। তার উদ্ভাবনী কর্মসূচিগুলির মধ্যে ছিল ফাইল টু ফিল্ড এবং দুয়ারে রাজ্যপাল। এই উদ্যোগগুলোর মাধ্যমে তিনি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার চেষ্টা করতেন। তাঁর এই সক্রিয়তা একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছিল, প্রশাসনিক পরিধিতে হস্তক্ষেপ হিসাবেও সমালোচিত হয়েছে। এই কার্যকালের শেষার্ধে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতি হতে থাকে। রাজভবনের মহিলা কর্মীর তোলা শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের ভাবমূর্তি এবং রাজভবনের সম্মানের ওপর বড়সড় আঘাত নিয়ে আসে। যদিও সংবিধানের 361 অনুচ্ছেদ অনুযায়ী তিনি আইনি প্রক্রিয়ায় বিশেষ সুরক্ষা বা রক্ষা কবচ ভোগ করেছিলেন, তবু এই ঘটনা মমতা ব্যানার্জির সাথে তার ব্যক্তিগত ও প্রশাসনিক দূরত্ব শতযোজন বাড়িয়ে দেয়। 5ই মার্চের নাটকীয়তা, পদত্যাগ নাকি পরিকল্পনা? 2026 সালের 5ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির লোকভবন থেকে পদত্যাগের খবরটি যখন আসে, তখন তা অনেককে স্তম্ভিত করে দেয়। পদত্যাগের কারণ হিসাবে তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেবল এটুকুই বলেন, আমি যথেষ্ট সময় রাজভবনে কাটিয়েছি, 3.5 বছর আমার জন্য যথেষ্ট। Wherever there is an entry, there is an exit. I have completed 1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. কিন্তু এই সরল ব্যাখ্যার আড়ালে যে গভীর রাজনৈতিক সমীকরণ আছে, এটা পরিষ্কার। কেননা তার পরবর্তী মন্তব্যে এই জল্পনা কার্যত উস্কে দিয়ে সিভি বোস দাবি করেন, ঠিক সময় না আসা পর্যন্ত কারণ গোপনীয়ই থাকবে। ডক্টর আনন্দ বোসের পদত্যাগের সিদ্ধান্তে বেশ কিছু বিস্ময়কর অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা ইঙ্গিত দেয় এটি সম্ভবত তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। পদত্যাগের মাত্র 1 সপ্তাহ আগে 2026 সালের 27 ফেব্রুয়ারি তিনি পশ্চিমবঙ্গের একজন ভোটার হিসাবে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। 162 চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অধীনে তিনি এপিক কার্ড স্থানান্তরের পর তিনি অত্যন্ত আনন্দ প্রকাশও করেছিলেন এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের ইচ্ছাও জানিয়েছিলেন। একজন ব্যক্তি যিনি আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য এতটাই উৎসাহিত, তিনি মাত্র 7 দিনের মাথায় কেন ইস্তফা দিতে যাবেন? প্রশ্নটা তাই থেকেই যায় যে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনের আগে
রাজভবনে আরও কড়া মেজাজের কাউকে চাইছিলেন। মমতা ব্যানার্জি এই ঘটনার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে অঙ্গুলি তুলেছেন। তাঁর দাবি, নির্বাচনের ঠিক আগে কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। আরএন রবির আগমন কি কোনো নতুন সংঘাতের জন্ম দেবে? ডক্টর আনন্দ বোসের পদত্যাগের পরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয় তামিলনাড়ু রাজ্যপাল আরএন রবিকে পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে একটি প্রশ্ন জোরালো হয়ে ওঠে। এটা কি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি 2026-এর নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক কৌশল? আরএন রবির নিয়োগ পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তিনি কেবল একজন প্রাক্তন আইপিএস আধিকারিক নন, বরং নাগাল্যান্ডের শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসাবে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রাক্তন ডেপুটি হিসাবে তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাই তাকে কেন্দ্রীয় প্রশাসনের কাছে একজন শক্তপোক্ত এবং দৃঢ়চেতা প্রকাশক হিসাবে পরিচিত করেছে। তামিলনাড়ু মডেল এবং সংঘাতের ইতিহাস। তামিলনাড়ুতে আরএন রবির কার্যকাল ছিল তীব্র সংঘাতময়। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের সঙ্গে তার সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাকে সরিয়ে দেওয়ার দাবি তুলে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আরএন রবির কার্যপদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। প্রথমত, বিধানসভা ভাষণ নিয়ে সংঘাত। তামিলনাড়ুতে সরকারের প্রস্তুত করা ভাষণ থেকে তিনি নির্দিষ্ট কিছু অংশ বাদ দিয়েছিলেন এবং এক পর্যায়ে ভাষণ শেষ না করেই কক্ষ ত্যাগ করে চলে গিয়েছিলেন। যদি একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়, তাহলে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান ভাষণে পাঠ করতে অস্বীকার করা নিয়েও নতুন সংঘাত তৈরি হতে পারে। দ্বিতীয়ত, বিল অনুমোদন নিয়ে টানাপোড়েন। তামিলনাড়ুতে নিট বিরোধী বিল এবং অনলাইন জুয়া সংক্রান্ত বিল মাসের পর মাস আরএন রবি আটকে রেখেছিলেন। পশ্চিমবঙ্গেও গুরুত্বপূর্ণ জনকল্যাণ প্রকল্পের বিল অনুমোদনে দেরি হলে প্রশাসনিক স্থবিরতা তৈরি হতে পারে। তৃতীয়ত, আদর্শগত সংঘাত। তামিলনাড়ুতে তামিলনাড়ু নামের পরিবর্তে তামিজাগাম প্রস্তাব এবং দ্রাবিড় আদর্শের সমালোচনা রাজনৈতিক বিতর্ককে তীব্র করে তুলেছিল। পশ্চিমবঙ্গেও বাঙালি সেন্টিমেন্টকে ঘিরে একই ধরনের আদর্শগত সংঘাত তীব্র হয়ে উঠতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। চতুর্থত, বিশ্ববিদ্যালয় রাজনীতি। তামিলনাড়ুতে উপাচার্য নিয়োগে সরাসরি হস্তক্ষেপ এবং একাধিক সমাবর্তন অনুষ্ঠান বয়কট রাজ্য সরকার ও রাজভবনের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছিল। পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আইনি লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আরএন রবির এই অতীত রেকর্ড দেখে মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন এই নিয়োগের বিষয়ে তার সঙ্গে কোনোভাবেই কোনো পরামর্শ করা হয়নি এবং একে তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর চরম আঘাত হিসাবে অভিহিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরএন রবির নিয়োগ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং 2026 সালের নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ইস্যুকে বড় করে তোলার জন্য কেন্দ্রের একটি কৌশলগত পদক্ষেপ হিসাবেও দেখা হচ্ছে। সেই বহুল প্রচারিত 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছে। বিশেষ করে 2024 এবং 2025 সালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া হিংসার পর বিজেপি নেতৃত্ব এবং তৎকালীন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস একাধিকবার সাংবিধানিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন। 2025 সালের অক্টোবর মাসে উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার পর ডক্টর আনন্দ বোস কড়া ভাষায় মন্তব্য করেছিলেন, পশ্চিমবঙ্গে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে এবং আইন শৃঙ্খলার শ্বাসরোধ করা হচ্ছে। এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতা ও 356 ধারা। ভারতের 356 ধারা অনুযায়ী যদি রাষ্ট্রপতি রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনোভাবে নিশ্চিত হন যে কোনো রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চলছে না, তবে তিনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। তবে বর্তমান সময়ে এই ধারার প্রয়োগ আগের তুলনায় অনেক কঠিন, কারণ সুপ্রিম কোর্টের একাধিক রায় এই ক্ষমতার উপর কড়া নজরদারি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক রক্ষা কবচ। প্রথমত, বোম্বাই রায় 1994
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে ৩৫৬ ধারা হবে শেষ অস্ত্র। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ না দিয়ে কোনো সরকারকে বরখাস্ত করা যাবে না। দ্বিতীয়ত, সংবিধানের ৩৫৫ অনুচ্ছেদে বলা হয়েছে বহিরাগত আক্রমণ এবং অভ্যন্তরীণ অশান্তি থেকে রাজ্যকে রক্ষা করা কেন্দ্রের দায়িত্ব। অনেক সময় এটিকে রাষ্ট্রপতি শাসনের প্রাথমিক সতর্কবার্তা হিসাবেও দেখা যায়। তৃতীয়ত, সংবিধানের ৩৬৫ অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো রাজ্য কেন্দ্রের নির্দেশ মানতে অস্বীকার করে তবে সেটিকে সাংবিধানিক ব্যর্থতা হিসাবে গণ্য করা যেতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডক্টর আনন্দ বোস একাধিকবার কেন্দ্রের কাছে নেতিবাচক রিপোর্ট পাঠিয়েছিলেন। বিশেষ করে ২০২৫ সালের মুর্শিদাবাদ দাঙ্গার পর তিনি সাংবিধানিক বিকল্প অনুসন্ধানের পরামর্শ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আর.এন. রবি দায়িত্ব নেওয়ার পর এই ধরনের রিপোর্ট সংখ্যা বা তীব্রতা কি আরও বাড়তে পারে? কারণ আর.এন. রবি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিজেপি ঘনিষ্ঠ। আইন শৃঙ্খলার অবনতিকে তিনি অভ্যন্তরীণ অশান্তি হিসাবে চিহ্নিত করতে পারেন, এর সম্ভাবনা প্রবল। এবং সেই ভিত্তিতে ৩৫৬ ধারা জারির সুপারিশও উঠে আসতে পারে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে নির্বাচনের আগে তৃণমূল সরকারের জন্য তা একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মমতা ব্যানার্জির উপর এর কি কোনো রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব পড়বে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। রাজ্যপালের এই রদবদল মমতা ব্যানার্জির জন্য কেবল একটি প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, এটি তার রাজনৈতিক অবস্থান এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ দুটোর উপরই নতুন চাপ তৈরি করতে যথেষ্ট হতে পারে। তৃণমূল কংগ্রেসের রণকৌশল এখন মূলত দুটি ফ্রন্টে বিভক্ত হয়ে যেতে পারে। একদিকে প্রশাসনিক মোকাবিলা, অন্যদিকে রাজনৈতিক প্রতিরোধ। প্রশাসনিক স্তরে মোকাবিলা, মমতা ব্যানার্জি রাজভবনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ডক্টর সিভি আনন্দ বোসের সময়ই শিক্ষা দপ্তরকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয়েছিল, বিশেষ করে উপাচার্য নিয়োগ নিয়ে, আর.এন. রবির আমলে তা আরও তীব্র রূপ নিতে পারে। তামিলনাড়ুর অভিজ্ঞতা বলছে আর.এন. রবি প্রায় প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তকে সাংবিধানিক কোষ্ঠীপাতরে যাচাই করতে পছন্দ করেন। অতএব সমস্যা সংকুল। অনেক ক্ষেত্রেই ফাইল অনুমোদনে দেরি অথবা ফাইল আটকে রাখা তার প্রশাসনিক কৌশলের অংশ হয়ে উঠেছে। যদি একই পরিস্থিতি পশ্চিমবঙ্গেও তৈরি হয় তাহলে সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে অযথা দেরি হতে পারে এবং নির্বাচনের ঠিক আগে এই ধরনের প্রশাসনিক ধীরগতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের কারণও হয়ে উঠতে পারে। রাজনৈতিক ন্যারেটিভ এবং বাঙালির সেন্টিমেন্ট। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই পরিবর্তনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই শুরু করেছে। মমতা ব্যানার্জি এই ইস্যুকে তুলে ধরেছেন বাইরে থেকে চাপিয়ে দেওয়া শাসন হিসাবে। তার দল বিজেপির এই পদক্ষেপকে বাংলা বিরোধী বলেও প্রচার করতে শুরু করেছেন। তৃণমূলের বক্তব্য, রাজ্যপালকে সামনে রেখে কেন্দ্র সরকার রাজ্যকে চালাতে চাইছে, সহজ বাংলায় বললে পিছন থেকে কলকাঠি আর কি। এবং টিএমসির মতে এটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপমান। আমার মতেও এটি বাস্তবিক। সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র, প্রথমত আইন শৃঙ্খলা। রাজভবন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি হস্তক্ষেপের দাবি উঠতে পারে। এই পরিস্থিতিতে তৃণমূলের কৌশল হবে পুলিশ প্রশাসনের স্বায়ত্তশাসন রক্ষা করা এবং পুরো ঘটনাকে কেন্দ্রের রাজনৈতিক চক্রান্ত হিসাবে তুলে ধরা। দ্বিতীয়ত ২০২৬ সালের নির্বাচন। যদি রাজ্যপাল আর.এন. রবি নির্বাচন প্রক্রিয়ায় অতি সক্রিয় ভূমিকা নেন তাহলে সেটিকে পাল্টা চাল হিসাবে রাজনৈতিক ইস্যু বানাতে পারে তৃণমূল। প্রয়োজনে রাজ্যপালের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানো এবং রাজনৈতিক প্রতিরোধ করে তোলার কৌশলও নেওয়া হতে পারে। তৃতীয়ত প্রশাসনিক কাজকর্ম। যদি বিল অনুমোদন বা গুরুত্বপূর্ণ নিয়োগ রাজভবনে আটকে যায় তাহলে সরকারের প্রশাসনিক গতি মন্থর হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে তৃণমূল সরকার ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে আইনি পথ খুঁজে রাজভবনকে পাশ কাটিয়ে প্রশাসন চালানোর চেষ্টা করতে পারে। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে রাজভবনের সম্ভাব্য ভূমিকা। যদি রাজ্যপাল আর.এন. রবি নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নেন অথবা আইন শৃঙ্খলার অজুহাতে নির্বাচন স্থগিত বা বিলম্ব করার মতো কোনো রিপোর্ট পাঠান, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জন্য তা মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। ২০২৬ নির্বাচন
এবং এসআইআর বিতর্ক, ব্যাকগ্রাউন্ড যুদ্ধ আর কি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেবল রাজভবনের পরিবর্তনই মুখ্য নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অথবা এসআইআর নিয়ে বিতর্ক। বিজেপির অভিযোগ 2002 থেকে 2025 সালের মধ্যে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে প্রায় 66% বেড়েছে। তাদের দাবি এই বৃদ্ধি অনুপ্রবেশের ইঙ্গিত বহন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য, লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। এসআইআর এবং জনসংখ্যা পরিবর্তন। বিজেপি নেতা অমিত মালব্যর পেশ করা তথ্য অনুযায়ী সীমান্তবর্তী কয়েকটা জেলায় ভোটার বৃদ্ধির হার বিশেষভাবে উদ্বেগজনক বলে দাবি করা হয়েছে। যেমন উত্তর দিনাজপুরে ভোটার বৃদ্ধি প্রায় 105.49%, মালদায় প্রায় 94.58% এবং মুর্শিদাবাদে প্রায় 87.65%। এই পরিসংখ্যানকে সামনে রেখে বিজেপি দাবি করছে ভোটার তালিকা সংশোধন অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে আর.এন. রবির মতো একজন প্রাক্তন নিরাপত্তা আধিকারিককে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, কারণ তিনি চাইলে ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসাবে তুলে ধরে কেন্দ্রীয় নজরদারি বাড়ানোর পক্ষে সুপারিশ করতে পারেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই পুরো প্রক্রিয়াকে দেখছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বিজেপির এই এসআইআর গেম বন্ধ করার আহ্বানও জানিয়েছেন। নতুন রাজ্যপাল যদি পুরো প্রক্রিয়ায় আরও সক্রিয় হয়ে ওঠেন, সেক্ষেত্রে ভোটার তালিকা সংশোধন শুধু প্রশাসনিক বিষয়ই সীমাবদ্ধ থাকবে না, বরং তা সরাসরি 2026 সালের নির্বাচনের ফলাফলকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। রাজভবন ও নবান্ন সংঘাতের ভবিষ্যৎ রূপরেখা। আগামী মাসগুলোতে পশ্চিমবঙ্গের রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আর.এন. রবির কার্যকাল সম্ভবত জগদীপ ধনখড়ের আমলকেও ছাড়িয়ে যেতে পারে বলে আইডিয়া করা হচ্ছে, কারণ সেখানে ডক্টর সিভি আনন্দ বোস মাঝে মাঝে আলোচনার দরজা খোলা রাখতেন। সেখানে আর.এন. রবি তার সাংবিধানিক ডিউটি পালনের ক্ষেত্রে অনেক বেশি অনমনীয় হতে পারেন। 3.5 বছরের ডক্টর আনন্দ বোস অধ্যায়ের সমাপ্তি কেবল এক ব্যক্তির প্রস্থান নয়, এটি আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দাবার বোর্ডে একটি নতুন গেম প্ল্যানের সূচনা। মমতা ব্যানার্জির জন্য এটি একটি বড় অগ্নিপরীক্ষা, কারণ একদিকে তাকে রাজভবনের প্রশাসনিক চাপ সামলাতে হবে, আর অন্যদিকে 2026 সালের নির্বাচনে মানুষের রায়ের মুখোমুখি হতে হবে। 356 ধারার প্রয়োগ হয়তো শেষ পর্যন্ত নাও হতে পারে, কিন্তু ভার্চুয়াল রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাজ্যপালের অতি সক্রিয়তার মাধ্যমে প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, যা পশ্চিমবঙ্গকে এক সাংবিধানিক সংকটের দিকেও ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, 2026 সালের নির্বাচন কি শুধুই রাজনৈতিক লড়াই হবে, নাকি এটি হয়ে উঠবে রাজ্য বনাম কেন্দ্রের এক বড় সাংবিধানিক সংঘাত? এই প্রশ্নের উত্তরই আগামী কয়েক মাসে নির্ধারণ করবে বাংলা রাজনীতির ভবিষ্যৎ। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।